আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেব না ভুলিতে। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি সময়ের গল্পে। আজকে আমার সঙ্গে একজন বিশেষ অতিথি, তিনি দেশের বরেণ্য নজরুল সঙ্গীত শিল্পী অধ্যাপক ডক্টর নাশিদ কামাল। কেমন আছেন? মাশাআল্লাহ, অনেক ভালো আছি। খুব ভালো লাগছে রণা তোমাকে দেখে। আজকে দিল নওয়াজ দেখতে এসেছিলেন, কেমন লেগেছে আপনার? আমার তো খুবই ভালো লেগেছে, বিশেষ করে সঙ্গীতায়োজন যেটা রাতুল শঙ্কর করেছেন, এবং গল্পটা খুব সুন্দর ছিল যে ছোট্ট মানুষ, সে প্রেমে পড়েছে একজন রাজপুত্র। তার শেষ কথাটা ছিল যে মানুষ তো কে রাজা কে উজির সেটা ভেবে প্রেমে পড়ে না, প্রেমে পড়ার সময় কিছু না জেনেই প্রেমে পড়ে। খুব সুন্দর একটা প্রোডাকশন। লুবনা মরিয়ম তিনি অনেক নামকরা একজন ডান্সার এবং আমাদের দেশের বর্ষিয়ান, অনেক নেতৃত্ব দিয়েছেন। ওনার কথাগুলোই আমার বারবার মনে পড়ছিল যে রবীন্দ্রনাথের অনেকগুলো চরিত্র উনি রূপায়ণ করেছিলেন। চন্দ্রমণির হার, সেগুলো মনে পড়ছিল যে উনি কীভাবে নেচেছিলেন। ওনার জুরি হয় না, ওনার প্রোডাকশনেরও জুরি হয় না। আপনি রবীন্দ্রনাথের কথা বললেন এবং আজকে উনি ওনার নানির একটা গল্পকে আনলেন। আপনি তো নজরুল নিয়ে কাজ করেন, আপনি কি মনে করেন যে বাংলাদেশে নজরুলের উপরে বিশেষ করে নৃত্যনাট্য একটু কম হয়? হ্যাঁ, নৃত্যনাট্য কম হয়েছে। তার কারণ হচ্ছে যে নজরুলের বেশিরভাগ যে গানগুলো রয়েছে, তারপরে তার যে নাটক, ছোট গল্প রয়েছে, সেগুলোর মধ্যে যে উপাদান, সেগুলো শর্ট স্টোরি হিসাবেই সামনে আনা যায়। ইচ্ছে করলে এরকম করেও রূপায়ণ করা যায়। আমি সাজেস্ট করব যারা আছেন নৃত্যশিল্পী, তারা হয়তো এই ধরনের একটা ভূমিকা রাখবেন এবং আমরাও পেছন থেকে গান গাইতে পারবো। আপনি তো শুধু গান করেন না, আজকে এই যে এখানে যেরকম ইন্টারন্যাশনাল অডিয়েন্স দেখলাম, আপনি ইন্টারন্যাশনাল অডিয়েন্সের কাছে নজরুলকে পৌঁছে দেবার জন্য অনেক গান অনুবাদ করেছেন এবং ইংরেজিতে গাওয়ারও চেষ্টা করেন। ওইটা নিয়ে একটু, ওই জার্নিটা একটু ছোট্ট করে জানতে চাই। এরকমভাবেই যখন গান গাইছিলাম দেশে বিদেশে, এই যে ফোবানা ধরনের অনুষ্ঠানে, তখন অনেক সময় প্রত্যেকটা গানের আগে একটুখানি ইংরেজিতে বলতাম। পরে একজন আমেরিকান ভদ্রলোক আমাকে বলে যে, তোমার কোনো বই নেই যেটাতে আমরা নজরুলের গানগুলো ইংরেজিতে পাবো? তখন আমার একটু লজ্জাই লাগলো যে আরে, এতদিনে তো আমার একটি বই বার হওয়ার কথা ছিল। সঙ্গে সঙ্গে লেগে গেলাম এবং 3টে বই আছে শুধু গানেরই, যেগুলো গানের বাংলা থেকে ইংরেজি অনুবাদ, এবং বাকিগুলো হচ্ছে ওনার সম্পাদকীয়, ওনার ছোট গল্প, ওনার অন্যান্য প্রবন্ধ। বিশেষ করে তরুণকে তিনি বলেছেন যে তোমরা সংঘবদ্ধ হও এবং তোমরা সবাই দল করো, এমনভাবে দল করো যেন নেতাকে তোমরা মান্য করতে পারো। এই সমস্ত দিক নির্দেশনা কবি কাজী নজরুল ইসলাম দিয়েছেন, এবং ওনাকে জানলে আমাদের আর কোনো নেতার দরকার নেই। ওনাকে ফলো করলেই আমরা একটি সুস্থ সুন্দর দেশ পাবো। উনি অনেক বছর আগে তো লিখে গেছেন, কিন্তু এই যে আমরা যখন কোক স্টুডিওতে নতুন করে তার গানগুলো দেখতে পাই এবং অডিয়েন্স এত পছন্দ করে, আপনি নজরুলের প্রথিতযশা শিল্পী হিসেবে আসলে কি মনে করেন এই নতুন করে জাগরণ? নবজাগরণটা খুবই ভালো লেগেছে, বিশেষ করে কোক স্টুডিওতে তার গান গাওয়াটা খুব ভালো লেগেছে, যারা গেয়েছে তাদের গান। তবে সংযোজন দিতে গেলে তো কবি কাজী নজরুল ইসলামের অনুমতি লাগবে। সেটা আমরা অন্য গানের মধ্যে দিতে পারি, কবি কাজী নজরুল ইসলামের গানের মধ্যে সংযোজন না দিয়ে শুধু ওনার গানটাই সুন্দর করে পরিবেশন করলে আমাদের আরও ভালো লাগবে। আপনার মেয়ে আমাদের খুব প্রিয় আরমিন মুসা, তার বিয়ে হলো। আপনি মানে নতুন একটা পরিচয় হলো আপনার, সেই অনুভূতিটা। এবং আপনি তো কি বলে মিডিয়াতে সেভাবে জানান না, বেশ কোজি একটা অনুষ্ঠান করেছেন, কি বলবেন? খুব ভালো লেগেছে। আরমিন মুসা, ওর বিয়ে হয়েছে সাকিব মাহবুব তার সাথে, এবং কোজি অনুষ্ঠান করে ছোটোর মধ্যে আমাদের নাচ ছিল, গান ছিল, এবং আমার ফুপু ফেরদৌসী রহমান উনি প্রেজেন্ট ছিলেন। তার মধ্যে আমরা একটুখানি খাওয়া দাওয়া করে একদম পারিবারিকভাবে এটাকে আমরা উপস্থাপন করেছি। হ্যাঁ, এটা আমার জন্য একটা নতুন ভূমিকা। আপনারা দোয়া করবেন যেন ওরা দুজন সুখী থাকে। ফুপুর কথা বললেন, আমাদের কিংবদন্তি শিল্পী ফেরদৌসী রহমানের ব্যাপারে একটু জানতে চাই যে উনি কেমন আছেন, এখন কিভাবে ওনার সময় কাটছে, কারণ আমরা তো সরাসরি ওনার ব্যাপারটা খুব কম জানতে পারি। মাশাআল্লাহ, উনি অনেক ভালোই আছেন, বড় কোনো অসুখ বিসুখ নেই। শুধু এই বয়সে যেমন হয় আর কি, যে একটু টায়ার্ড লাগে, এছাড়া মাশাআল্লাহ কোনো ধরনের অসুখ বিসুখ নেই। এবং উনি নিজের উপরে একটি অটোবায়োগ্রাফি লিখেছেন। হ্যাঁ, লোকে বলে প্রেম, আমি বলি জ্বালা। ওটা আগামীকাল বেঙ্গল যে শিল্পালয় আছে ধানমন্ডিতে, সেখানে বিকেল 4:30টার সময় ওটার উদ্বোধন হবে বইটার। উনি থাকবেন। আপনারা যদি আসেন তাহলে চাক্ষুষ ওনাকে দেখতে পাবেন।
আমি সর্বশেষ একটু জানতে চাই যে আপনার এখন কিভাবে যাচ্ছে, কারণ আপনাকে আমরা কিন্তু টেলিভিশনের পর্দা একটু কমই পাচ্ছি কেন? টেলিভিশনের পর্দায় আর্মিনের ব্যস্ততা, আমার নিজের ব্যস্ততা, আমার ৩টে বই একসঙ্গে লিখছি। তার মধ্যে একটি হচ্ছে যে আমি ভারতে যে ভ্রমণ করেছি একেবারে ৭২ বছর মানে ৭২ সাল থেকে ২০০০ এখন ২৬ যাচ্ছে, এটার উপর বই লিখছি। আর গানের প্রোগ্রামও আমাদের অনেক কমে গিয়েছে আগের থেকে। আর আরেকটা হচ্ছে যে আমার বাবা, উনি প্রধান বিচারপতি ছিলেন, ১০ম প্রধান বিচারপতি। ওনার বই আমি একটা প্রকাশ করছি, উনি নিজে ডায়েরি লিখে গেছেন। তো এইসব ব্যস্ততার কারণে এই ২০২৪ সালের পর থেকে আমার টেলিভিশনে আসাটা কমে গেছে। এবং আমাদের যে বাচ্চাদের অনুষ্ঠান এসো গান শিখি, সেটাতে প্রতি শুক্রবারে আমি আসছি এবং বাচ্চাদের শেখাচ্ছি। ও, তার মানে ফুপুর সেই ব্যাপারটাতে আপনি এখন হাল ধরেছেন, সেই লেগেসি। কেমন লাগছে বাচ্চাদের সাথে সময় কাটিয়ে? খুবই ভালো লাগছে, মানে বলতে পারবো না। এক একটা গুরু গুরু বাচ্চা যখন ওরা কোলের মধ্যে এসে বসে, ওরা তো গানের চাইতে বেশি খালামণির আদর চায়। আর ওই মিঠু মন্টি যে পাপেটসগুলো আছে, ওদের সাথে খুব গল্প করে, খুব তাদের সাথে রগড় করে। আর অনুষ্ঠান শেষ হয়ে গেলে ছাড়তেই চায় না, খালামণি আরেকটা গান, আরেকটা গান, এটা বলবো, চকলেট খাবো, আইসক্রিম খাবো, খুবই মজায় আনন্দে কাটছে। পাপেটের কথা আসলো, আমাদের সদ্য প্রয়াত মুস্তাফা মনোয়ারের কথা মনে পড়ে যাচ্ছে। উনাকে নিয়ে ওনার সাথে কি স্মৃতি আছে আপনার? আমার তো সকল স্মৃতি তার সাথেই। ওনার কোলে চড়ে ৬ বছর বয়সে টেলিভিশন যেদিন শুরু হয়, একদম ১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর উনি আমাকে কোলে করে বাচ্চাদের আসরে প্রথম শিশু শিল্পী হিসাবে নিয়ে গিয়েছিলেন। সেই জার্নিটা আমার মনে পড়ে। রিকশার মধ্যে ছোট্ট আমি আর তার পাশে আমার ছোট বোন আমাদেরকে নিয়ে গেলেন। আমাকে বললেন যে তুই এই প্রোগ্রামটা সব কিছু বলবি, অর্থাৎ উপস্থাপনা, এবং শেষে গিয়ে আসবে হচ্ছে আমার নিজের গান। কোন গানটি গেয়েছিলাম? আজি ভাহা হাল করিয়া বাজান রে দোতরা সুন্দরী কমলা নাচে। এই যে ১৯৬৪ সাল থেকে আমি টেলিভিশনে আসা শুরু করলাম, আজকে এই ২০২৬ সাল পর্যন্ত ওনারই হাত ধরে এসেছিলাম এবং ওনাকেই পথপ্রদর্শক হিসাবে আমি মনে করেছি আমার একজন গুরু। তার মানে আমরা জানি যে ফেরদৌসী রহমান বিটিভির প্রথম গান গেয়েছিলেন, আপনিও সেই একই সঙ্গে, এটা তো জানা ছিল না, নতুন তথ্য। এটা কোথাও লেখা নেই, কিন্তু আমিও শিশু শিল্পী হিসাবে প্রথম শিশু শিল্পী, একই দিনে টেলিভিশনের প্রথম শিশু শিল্পী।